আমি ডক্টর রিয়াদ খন্দকার, অর্থোপেডিক সার্জন। আমি অর্থোপেডিক সার্জন এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে আলোচনা করতে চাই অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট বলতে আমরা কি বুঝি? আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই তাহলে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট হাঁটুর ব্যথা, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা বলতে বোঝা যায় যে এখানে বয়সের একটা ব্যাপার থাকে। যদি অনেক বয়সে অর্থাৎ 40 বছর 50 বছর বয়সের পরে হাঁটু ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে যে এখন এখানে আবার হাঁটু ব্যথা আর্থ্রাইটিস হতে পারে, বাতের সমস্যা করে থাকেন আমরা, বাতের সমস্যা করে থাকি। তো তাতে হতে পারে এই বাতের সমস্যা আবার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অথবা আরো অন্য কোনো আর্থ্রাইটিস বা বাতের সমস্যা হতে পারে। যদি আমরা দুইটা হাঁটুতেই ব্যথা নিয়ে আমার কাছে রোগী আসে তাহলে আমরা প্রথমে ধরে নিব যে এটা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট অথবা হাঁটু অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর বাতের ব্যথা যখন নিয়ে রোগীরা আমার কাছে আসবে বা অর্থোপেডিক সার্জনের কাছে যাবে, কি কি প্রেজেন্টেশন বা কি সমস্যা নিয়ে যাবে? প্রথমে আসলে রোগী যে আমার হাঁটুতে অনেক ব্যথা হচ্ছে, আমার চলাফেরা করতে ওঠা বসা করতে কষ্ট হচ্ছে, আমার হাঁটুটা অনেক সময় ফুলে যায় বা ফুলা নিয়ে আসবে, অথবা স্টিফনেস নিয়ে আসতে পারে, অর্থাৎ শক্ত হয়ে গেছে, জমে গেছে, অথবা হাঁটু দুইটা ভাঁজ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি বো লেগ হয়েছে। এই যখন এই প্রেজেন্টেশন বা এই সমস্যাগুলো নিয়ে রোগী যখন আমার কাছে আসবে তখন আমার চিন্তা করতে হবে এই রোগীটার বয়স কত এবং এর প্রিসিপিটিং ফ্যাক্টর আছে কিনা, কি কি কারণে হতে পারে। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে এই অস্টিওআর্থ্রাইটিস কি কি কারণে হয়। অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে যদি হয়ে থাকে অথবা হাঁটু ব্যথা, হিপ ব্যথা যেটাকে বলে ব্যথা যেটা হয়ে থাকে, সেটার কারণ প্রথমে যেটা আমরা বলে থাকি বয়স একটা ফ্যাক্টর। বয়সের ফ্যাক্টর অনেক সময় বলা হচ্ছে যে ওজন একটা ফ্যাক্টর। যদি যাদের ওজন বেশি, যাদের বয়স বেশি, বিশেষ করে মহিলাদের বয়স যদি বেশি বয়সের মহিলা হয় তাদের সাধারণত হাঁটুতে ব্যথা হয় বা অস্টিওআর্থ্রাইটিস রোগে ভুগে থাকে। তো এই অস্টিওআর্থ্রাইটিস রোগের আর কি কারণ হতে পারে? আমরা বললাম একটা বয়স, একটা ওজন বেশি এবং একটা হলো প্রিসিপিটিং ফ্যাক্টরের মধ্যে আরো কিছু আছে যেগুলো দেখা যায় যে তার অনেক বেশি সিঁড়ি ব্যবহার করতে হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, হাঁটুতে ঘর্ষণ বেশি হয়, নিচে বসে কাজ করতে হয়, নিচে বসে একদম মাটিতে বসে কাজ করতে হয়, হাঁটু কাজ করে তাদের হবে, যারা অতি দৌড়াদৌড়ি করে তাদের হতে পারে। অর্থাৎ যত বেশি ফ্রিকশন হবে হাঁটুতে বা জয়েন্টে ঘষাঘষি হবে তখন ওখানে কিছু আর্টিকুলার কার্টিলেজ থাকে, দুইটা হাড়ের মাথায় আর্টিকুলার কার্টিলেজ থাকে, যেটা হলো ওই জয়েন্টের ভিতরে উপরের হাড়ের মাথায় ফিমারের নিচের দিকে একটা আর্টিকুলার কার্টিলেজ থাকে এবং টিবিয়ার উপরের দিকে একটা আর্টিকুলার কার্টিলেজ থাকে। এই আর্টিকুলার কার্টিলেজ গুলো সফটেনিং হয় এবং লুজেনিং হয় এবং একসময় ব্রেকডাউন হয় এবং আর্টিকুলার কার্টিলেজ লস্ট হয়। এখন এই আর্টিকুলার কার্টিলেজ লস্ট হওয়া প্লাস এখানে কিছু ফ্রিকশনের কারণে কিছু ইনফ্লামেটরি চেঞ্জ হয়। ইনফ্লামেটরি চেঞ্জ হয়ে যখন যায় তখন ইনফ্লামেটরি ফ্লুইড জমা হয়, তখন তাকে আমরা বলি হাঁটু ফুলে গেছে। হাঁটু ফুলে গেছে এবং হাঁটু ফুলে গেছে, ব্যথা হচ্ছে এবং হাঁটু শক্ত হয়ে গেছে, নিচে বসতে পারে না এবং হাঁটু ধীরে 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 বাঁকা হয়ে যায় এবং ভিতরের দিকে বাঁকা হয়, যেটাকে আমরা বো লেগ হয়ে থাকি। এই তাহলে এটা আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এভাবে করে থাকি যে রোগীর এই প্রেজেন্টেশনটি আমার কাছে ক্লিনিক্যালে আসবে, তখন আমার সন্দেহ হবে যে এই রোগীটার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি জয়েন্ট আমরা বলে থাকি বা হয়েছে। তখন আমাকে এক্সরে করে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে। এক্সরে করে আমরা কি দেখবো?
এক্সরে করে আমরা দেখবো আর্টিকুলার কার্টিলেজ কতটুকু ড্যামেজ হয়েছে এবং তার জয়েন্ট স্পেসটা ন্যারোইংটা কতটুকু আছে, জয়েন্ট স্পেস কতটুকু আছে, এবং অস্টিওফাইটের ক্যাপসুলের ভিতরে কিছু কিছু আলাদা আলাদা ফাইবার তৈরি হয়েছে, যেটা আমরা অস্টিওফাইট তৈরি হয়ে গেছে, এবং কার্টিলেজের নিচে কিছু কালো অংশ থাকে যেটাকে পানির মতো জমে জমে যায়, যেটাকে বলে সাবকন্ডাল সিস্ট। এইগুলো দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার অস্টিওআর্থ্রাইটিস হয়েছে। এবং এই অস্টিওআর্থ্রাইটিস যদি হয়ে যায় তার আবার কিছু স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4। এই স্টেজ অনুযায়ী আমরা তখন আবার রোগীকে চিকিৎসা দিয়ে থাকি। তাহলে চিকিৎসা কি? যদি স্টেজ 1, 2 নিয়ে আসে, এক্সরেতে দেখার পরে আমরা স্টেজটা নির্ধারণ করে ফেলবো। দেখার পরে তখন 1, 2 স্টেজ নিয়ে আসে সাধারণত আমরা বলি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করবেন, নি সাপোর্ট দেবেন, নিচে বসবেন না, এবং কিছু ওজন কমাইতে বলবো যদি ওজন বেশি হয়, তাকে হাঁটাহাঁটি করতে বলবো উইদিন রেঞ্জ অফ মোশন, এবং এই রোগী যাতে ওজন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে বলবো। পাশাপাশি কিছু ওষুধ আমরা দিয়ে থাকি যেটাকে বলা হয় এনএসএইডস অথবা অ্যান্টি-ইনফ্লামেটরি নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগস। এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি এবং রোগীকে আমরা ফলো আপে রাখি। স্টেজ 3 এবং 4 এ যদি রোগী আসে তখন তার সাধারণত ডিফর্মিটি নিয়ে আসে। এই স্টেজগুলো সাধারণত ডিফর্মিটি নিয়ে আসে। সেই ডিফর্মিটি তখন কারেকশনের জন্য আমাদেরকে অনেক সময় অপারেশনের আশ্রয় নিতে হয়, এবং অপারেশন করেও আমরা হাঁটু কারেকশন করে দিতে পারি। অথবা অনেক সময় যদি খুব বা সিভিয়ার ডিফর্মিটি নিয়ে আসে এবং রোগী অচলের মতো হয়ে যায় এবং সে উপবাস করতে পারে না, সিঁড়ি ব্যবহার করতে পারে না, নিচে বসে পায়খানা প্রস্তাব করতে পারে না, উঁচু কম্বল ব্যবহার করতে হয়, এবং তার সিভিয়ার পেইন থেকে তার লাইফস্টাইল হ্যাম্পার হচ্ছে, তখন তারা আমরা অপারেশন করে হাঁটু অনেক সময় বদলে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। কাজে এই হাঁটু বদলানো বা অপারেশন করে হাঁটু টোটাল চেঞ্জ করে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত চিকিৎসা করা দরকার। যখন সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, স্টেজ 4 এ চলে যায়, তখন তো অপারেশন ছাড়ার উপায় থাকে না। তো আমরা আশা করি যে আপনারা ভালো থাকবেন এবং এই অপারেশন পর্যন্ত যাতে যেতে না হয় তার জন্য আগে থেকেই এই অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ব্যথা চিকিৎসাটা আপনারা করিয়ে নেবেন। যে কোনো একজন অর্থোপেডিক সার্জনের শরণাপন্ন হবেন, তারপরে আপনারা সঠিক চিকিৎসা করে সঠিকভাবে সুস্থ হয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।